আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দায় আসলে কার, আসলেই কার দায়। এনসিপি বলছে যে পুলিশ এবং সেনাবাহিনী ভূমিকা প্রশ্নবিদ্ধ, তারা যথেষ্ট তৎপর ছিল না, উদ্যোগী ছিল না। কিন্তু সেনাবাহিনী না থাকলে আসলে এনসিপির নেতারা সেদিন রক্ষা পেতেন কিনা, সেটাও তো একটা প্রশ্ন। তারা যেভাবে তাদেরকে রক্ষা করেছেন, ইতিমধ্যেই আবার আওয়ামী লীগের কোনো কোনো অংশ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছে যে সেনাবাহিনী কি ওটা কি এনসিপির সেনা শাখা কিনা গোপালগঞ্জে। বাট আমি মনে করি যে সেনাবাহিনী যেহেতু দেশে ফিল্ডে আছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, তারা অত্যন্ত ভালো একটা কাজ করেছেন। পুলিশের পক্ষে হয়তো এটা রক্ষা করা সম্ভব হতো না, কারণ পুলিশের মনোবল ভেঙে গেছে এবং অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যেভাবে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশও অন্যায় করেছে, একথা ঠিক। কিন্তু সামগ্রিকভাবে তার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে দোষারোপ করা, পুলিশ ছাড়া তো দেশ চলবে না, তাই না? তো সেই পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, থানা সব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি এবং অনেক পুলিশ ফাঁড়ি, পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। সো পুলিশের পক্ষে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হতো কি না, এবং সেখানে 4 জনের জীবন গেছে এবং যাদের জীবন গেছে তারা তো সবাই গোপালগঞ্জের, এবং তারা এনসিপির কেউ নন, তারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের, যেভাবে আমরা দেখি না কেন। এবং সেটা সেনাবাহিনী পুলিশ সবাই মিলে যদি প্রতিরোধ না করতো, এনসিপির সেখানে আসলে মোকাবেলা করবার কোনো শক্তি তাদের ছিল না, তারা যত কথাই বলুক না কেন। আমি এর আগে একাধিকবার বলেছি এটা তাদের একটু কৌশলী হওয়া দরকার ছিল এই কর্মসূচি দেওয়ার ব্যাপারে, কিন্তু সময়টা কিছুটা আমি দিতে চেয়েছি বা আমরা অনেকেই দিয়েছি। একটু পর্যালোচনা করা দরকার যে পরিস্থিতিটা এরকম হলো কেন। ধরেন আমরা বহুবার বলেছি যে শেখ মুজিবুর রহমানের যে সারা দেশে এত কিছু ভাঙা হলো বা তার নামকে ঘিরে আজকে যা কিছু হচ্ছে, এর দায় প্রধানত শেখ হাসিনা। যেভাবে তিনি বাংলাদেশের মানুষকে এটা কেলাতে চেয়েছেন, হাজার হাজার প্রতিষ্ঠান করে, বিমানে উঠবেন একই কথা, বিমান থেকে নামেন একই কথা, রেলে উঠবেন একই চিত্র, যেখানে যাবেন সেখানে নামবেন ওই একই চেহারা। এটা আসলে এত চেহারা যেসব জায়গায় থাকে, আসলে সাধারণভাবে ধারণা আছে আপনি বিদেশে যে কোনো দেশে যাবেন, যেখানে ওই দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের বড় বড় মুরাল দেখবেন, বিলবোর্ড দেখবেন, ছবি দেখবেন, বুঝবেন ওই শাসক আসলে স্বৈর শাসক। ওই শাসকের স্থান জনতার হৃদয়ে নেই, এটা সাধারণভাবে একটা ধারণা। তো বাংলাদেশেও তাই করা হচ্ছিল, যদিও শেখ মুজিবের অবদান, ভূমিকা সবটা মেনে নিয়ে তিনি আমাদের ইতিহাসে থাকবেন, থাকা উচিত, তার নাম মুছে ফেলা যাবে না। কিন্তু এই যে মুছে ফেলবার চেষ্টা, সেটা যেমন অপকর্ম, শেখ হাসিনাও আরেকভাবে সেই অপকর্মটা করেছেন বা তার সরকার সেটা করেছে। আমরা শুনি এনসিপি নেতাদের শুনলাম যে তারা মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। মুজিববাদ বলে কিছু নেই আসলে। হ্যাঁ, মুজিববাদের কথা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের একটা অংশ, কতিপয় নেতা মুজিববাদের কথা বলেছেন, তারা মুজিববাদ প্রতিষ্ঠা করতে চান। কতটা বুঝে করেছেন, কতটা না বুঝে করেছেন, তাদেরও তো খুব বেশি বয়স ছিল না। তবে অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামী যুদ্ধে তাদের ভূমিকা শ্রদ্ধার দাবি রাখে, কৃতজ্ঞতার দাবি রাখে আমাদের কাছ থেকে, সেটা পাবো। তারপর স্বাধীনোত্তরকালে তারা কিছুদিন সেটা চর্চা করবার চেষ্টা করেছেন, ধোপে টেকে নেই, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগও কিন্তু আর মুজিববাদ প্রতিষ্ঠার কথা বলেনি, চর্চাও করেনি, চেষ্টাও করেনি, এবং সেরকম কোনো বাদকে তারা জাতির সামনে, পৃথিবীর সামনে হাজির করতে পারেনি। এটা একটা ইউরোপিয়ান আইডিয়া তাদের ছিল। তো সেই মুজিববাদকে এখন বিতাড়িত করতে হবে। আমি জানি না কোথায় তারা মুজিববাদ দেখছেন। তো যেটা বলছিলাম যে এই যে অভ্যুত্থানের সময় যা কিছু ঘটেছে, অনেক কিছু ঘটেছে যেটা আইনের পরিপন্থী, কিন্তু অভ্যুত্থানের সময়টা ঘটে এবং মানুষ যখন ক্ষুব্ধ হয়ে পড়ে, জনতার শক্তির কাছে, জনতার রোষের কাছে আসলে কিছু টেকে না। এটা শাসকদের, রাজনীতিকদের শেখা উচিত। সে সময়কে অনেক কিছু ভেঙেছে, আমাদের দেশ রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, অনেক স্থাপনা, এমনকি কি পয়েন্ট ইনস্টলেশন, সেগুলো ভেঙে ফেলা হয়েছে, কিন্তু মানুষ সেটা মেনে নিয়েছে। কারণ একটা যুদ্ধাবস্থায় অভ্যুত্থানের পরিস্থিতি সেটা হয়।
ইভেন সে সময় যদি আপনি এই 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হতো, মানুষ কিন্তু খুব একটা উচ্চবাচ্য করতো না। এবং অনেকেই আমরা এই আলোচনা অনেক অতীতে শেখ হাসিনার আমলেই করেছি যে এই বাড়িও হয়তো শেখ হাসিনা একদিন রক্ষা করতে পারবে না, তিনি যেভাবে এগুচ্ছেন, যেভাবে সব কিছু অতিরিক্ত করছেন, এবং সেটা হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে অভ্যুত্থানের পরে হয়নি, 6 মাস পরে ঘোষণা দিয়ে এই বাড়িটা ভাঙা হয়েছে। এই বাড়িটা কিন্তু ইতিহাসের অংশ, এবং সরকার সেখানে বাড়িটাকে রক্ষা করবার কোনো চেষ্টা করেনি। আর সাধারণ মানুষের বাড়ি রক্ষা করো, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, সরকারের কাজ, সেটা সরকার করেনি। ঘোষণা দিয়ে ফেলছে, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, কিন্তু সেটাকে বাধা দেওয়া যায়নি, ভেঙে ফেলেছেন। এখন আসি এর সঙ্গে, এই যে কথাটা বললাম, এর সঙ্গে গোপালগঞ্জের সম্পর্কটা কোথায়। এনসিপির এই কর্মসূচি ঘোষণার সময় আমরা দেখলাম নানা প্রভাবশালী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং পরে এনসিপির নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গোপালগঞ্জকে গুড়িয়ে দিতে হবে, টুঙ্গিপাড়ার সমাধিকে গুড়িয়ে দিতে হবে। এটা তো অ্যাকসেপ্টেবল না, তাই না? গোপালগঞ্জে বাংলাদেশের মানুষ ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন আদর্শ থাকতে পারে, আপনি একটা জেলাকে এভাবে, জেলা নিয়ে এভাবে কথা বলতে পারেন না। শেখ মুজিবুর রহমানের মৃত্যুটা মর্মান্তিক, একটা হত্যাকাণ্ডের নির্মম ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত একটা হত্যাকাণ্ড, এবং তারপরে সেখান থেকে নিয়ে কীভাবে তাকে মাটি দেওয়া হচ্ছে, যারা ইতিহাস জানেন তারা সবাই জানেন। টুঙ্গিপাড়ায় সেখানে তার একটা সমাধিস্থল করা হয়েছে, কেউ কেউ সেটাকে মাজার বলেন, যাই বলুন না কেন। একজন সাধারণ মানুষেরও কবর নিয়ে এই ধরনের কাজ করা যায় না, এটা গুড়িয়ে দেবার কথা বলা, এবং সেটাই হয়তো গোপালগঞ্জবাসীকে, গোপালগঞ্জের মানুষকে উত্তেজিত করেছে। আমি বলবো এটা একটা উস্কানিমূলক কাজ ছিল, এবং সেখান থেকে এই ঘটনাটার সূত্রপাত এবং এর বিস্তার। এখন আসুন পুলিশ কেন কিছু করলো না, আমি কিছুটা এর মধ্যে ইঙ্গিত দেবার চেষ্টা করেছি। এই যে সরকার একটা আছে, জ্ঞানীগুণী লোকের সরকার, কথায় কথায় সংস্কারের কথা বলেন, প্রচুর তারা খাম ছড়াচ্ছেন, এই কমিশন সেই কমিশন, তারপর শেষ পর্যন্ত একটা ঐকমত্য কমিশন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিনের পর দিন আলোচনা করছেন, কখনো এগোন কখনো পেছান। এবং ঐকমত্য কমিশন, অবশ্য আমি যে প্রশ্নটা নিয়ে এখন কথা বলবো, ঐকমত্য কমিশনে আলোচনায় সেটা নেই। যেমন ধরেন এত কথা তারা বলছে সরকার, কোনো সংস্কার কি সরকার 11 মাসে করেছে? পুলিশ যেটাকে আমরা বলছি, এবং সরকার প্রধান যেখানে বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, নির্বাচন করবার জন্যই পুলিশ বাহিনী এখনো তৈরি হয়নি, আপনি পুলিশের কোনো সংস্কার করেছেন? এই যে গণমাধ্যম নিয়ে আমরা এত কথা বলি, গণমাধ্যমে একটা কমিশন হয়েছে, কোনো সংস্কার করেছেন? আমি তো জানি জাতীয় গণমাধ্যম কমিশন একটা রিপোর্ট দিয়েছে, 2টো অধ্যাদেশ, একটা সাংবাদিকদের নিরাপত্তার জন্য, একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের জন্য ড্রাফট পর্যন্ত করে দিয়েছে, যেটা কমিশনের দায়িত্ব নেই। ড্রাফট করে মন্ত্রণালয় বা সংসদ সেটা অনুমোদন করে, পাশ করে, যা যা করুক, আলোচনা করে, সেটা করেও জাতীয় গণমাধ্যম কমিশন সহায়তা করেছে, কিন্তু মিনিমাম করে অগ্রগতি নেই। পুলিশ একটা স্বাধীন কমিশন গঠন, একটা সংস্কার রিপোর্ট দিয়েছে, আমি তো দেখি না কোনো রকমের অগ্রগতি আছে। পুলিশের মরাল স্ট্রেংথ নাই। আপনি হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি পুলিশের পোশাক বদলে দিচ্ছেন। পোশাক বদলে কি হয়, ভেতরটা না বদলাতে পারলে? আপনি কি তাদেরকে সাহস জুগিয়েছেন? আপনি কি পুলিশে রিক্রুটমেন্ট করবার চেষ্টা করেছেন? অথবা যারা আছে তাদেরকে কোনোভাবে, অথবা আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্স থেকে তাদেরকে কাউকে অন্তর্ভুক্ত করে পুলিশটাকে পুনর্গঠনের চেষ্টা করেননি। একটা মিনিমাম সংস্কার যেখানে আপনি করছেন না, সেখানে আপনার এইসব বড় বড় বুলি, সংস্কারের বুলি কে বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? আমি তো বিশ্বাস করি না, এবং কেউ বিশ্বাস করবে বলেও। এবং এগুলো বাস্তবায়ন আসলে খুব জটিল কাজ না, মোটেই জটিল কাজ ছিল না। সো আপনি পুলিশ ঠিক করবেন না, আপনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলোর দিকে গুরুত্ব দেবেন না, আপনি বিচার বিভাগের সংস্কারে হাত দেবেন না, আপনি যদিও প্রধান বিচারপতি কিছু কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে আপনি গণমাধ্যম ঠিকঠাক করবার চেষ্টা করবেন না।
আপনার সংস্কার তো মুখের ফাঁকা বলি ছাড়া আর কিছু নয়। সো আমার মনে হয় অন্তর্বর্তী সরকার মানে একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝখানের সরকার, একটা দীর্ঘমেয়াদী কোনো সরকারটা তার একটা নির্ধারিত কাজ হচ্ছে ট্রানজিশনটা ঠিক করা। এই এত সংস্কার, এত মহা ভালো কাজ আপনার করবার কথা না। হ্যাঁ, আপনার যদি সদিচ্ছা থাকতো, আপনি যদি দেখতেন যে আপনারা সেটা করছেন, তাহলে সবাই আপনাদের সময় দিত। আমি তো দেখি যে বিএনপি এত উদার, বিএনপি সময় দিতে কোনো বাধা দিত না, আওয়ামী লীগ তো কোনো কথাবার্তাই বলে না, একেবারে যেন বোবা হয়ে আছে। আর অন্য রাজনৈতিক দলগুলো তারা তো মোটামুটি আপনাদের সুরেই অনেকে কথা বলছে, জামাত, এনসিপি, সো কোনো সমস্যা তো ছিল না। মিনিমাম সংস্কার আপনি করেন না, ফাঁকা বলি। উদ্দেশ্যটা পরিষ্কার। গোপালগঞ্জে যা করছে, মিডফোর্ডে, ঢাকায়, বাংলাদেশের অন্য জায়গায় যা করছে, সবটাই হচ্ছে বেসিক্যালি নির্বাচনকে বিলম্বিত করবার একটা ডিজাইনের অংশ। আর এই ডিজাইনের সঙ্গে কারা যুক্ত আছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইতিমধ্যেই বাংলাদেশে সচেতন মানুষ সেটা জানেন। এবং এদের এই ডিজাইনকে বাস্তবায়ন করতে দিলে বাংলাদেশের জন্য মহাবিপদ অপেক্ষা করছে। আসুন আমরা সবাই সোচ্চার হই, সজাগ হই এবং নির্বাচনের দাবিতে অনতিবিলম্বে সোচ্চার হই। যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশের জন্য তত কল্যাণ, মহাকল্যাণ হবে, আমি সেটা বলি না, কিন্তু কল্যাণ হবে। এবং আমরা সবাই মিলে যারাই বিজয়ী হবেন, মানুষ যাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, মানুষের নিশ্চয়ই বিবেচনা বোধের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। আমরা তাদেরকে ঠিক পথে রাখবার চেষ্টা করব, তাদেরকেও আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই, আমি আবারও বলি, এবং সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন করতে 90 দিনের বেশি লাগবার কথা নয়। যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশের জন্য তত মঙ্গল। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।